এই সকাল থেকে হেঁটেই যাচ্ছি কিন্তু যা খুঁজছি তা তো পাওয়া যাচ্ছে না। বন্ধু এখন যে যুগ, তুমি যা খুঁজছো সেটা পাওয়া খুবই কঠিন, ওই যে দেখলে না। তবে ধৈর্য ধরো, এখনো তো অনেক সময়, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখো বন্ধু, আমার পক্ষে এই কাঠফাটা রোদ্দুরে আর হাঁটা সম্ভব না। আমাদের মনে হয় ভাবনা বাদ দিতে হবে। আচ্ছা বন্ধু, আমরা বরং ভিন্ন কোনো বিষয় নিয়ে ভাবি। প্রশ্নই ওঠে না, আমি হেরে যাবার পাত্র নয়। শোনোনি, সবুরে মেওয়া ফলে, সুতরাং একটু সবুর করতে দোষ কোথায়? না বন্ধু, আমার পক্ষে আর হাঁটা সম্ভব নয়। আমি বরং ভিন্ন কোনো বিষয় নিয়ে ভাবি। তুমি একাই তোমার যুদ্ধ চালিয়ে যাও, আমি চললাম। পেয়ে গেছি বন্ধু, পেয়ে গেছি। বন্ধু কোথায় বন্ধু? ওই দেখো, এতক্ষণ ধরে যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। এখন তো আবার খুশিতে গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে বন্ধু। এলো রে বৈশাখ এলো রে, এলো রে বৈশাখ এলো রে, পুরনো ভাবনা গেল রে, পুরনো ভাবনা গেল রে। এলো রে বৈশাখ এলো রে, পুরনো ভাবনা গেল রে। সবুজ পাতায় গানের খাতায় সুরের পাখা মেলো রে। এলো রে বৈশাখ এলো রে, পুরনো ভাবনা গেল রে। মেঘেরি দোলায় হৃদয় ভোলায় দ্বিগুণ ছন্দ পেল রে। এলো রে বৈশাখ এলো রে, পুরনো ভাবনা গেল রে। গল্প বলায় শিল্প কলায় স্বপ্ন প্রদীপ জ্বালো রে। এলো রে বৈশাখ এলো রে, পুরনো ভাবনা গেল রে। সবুজ পাতায় গানের খাতায় সুরের পাখা মেলো রে। এলো রে বৈশাখ এলো রে, পুরনো ভাবনা গেল রে। এলো রে বৈশাখ এলো রে, পুরনো ভাবনা গেল রে। ওই যে বন্ধু, এতক্ষণ যা খুঁজছিলাম দেখো পেয়ে গেছি। ওই হচ্ছে সত্যিকারের বাঙালি কন্যা, একজন খাঁটি আদর্শ বাঙালি রমণী। তাহলে আর দেরি কেন বন্ধু, চলো চলো আমরা তাকে গিয়ে বলি আমরা আপনাকেই খুঁজছিলাম। চলো চলো চলো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলা যাবে?
আপনারা কারা? আপনাদের পরিচয় না কি মানে চান? আমরা আসলে দুজনেই চিত্রশিল্পী, বিষয়ভিত্তিক ছবি আঁকি, বিভিন্ন বিষয় নিয়ে ছবি আঁকি আর কি। তা এবারের বিষয় আমাদের পহেলা বৈশাখ। ভালো কথা। পহেলা বৈশাখের ছবি আঁকার সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক আছে আপা, আর সেই জন্যই তো আমরা আপনাকে খুঁজছিলাম। কি যাতা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মানে তুই থাম, আমি বুঝিয়ে বলছি। মানে হয়েছে কি আপা, এই ধরুন পয়লা বৈশাখের সাথে জড়িয়ে আছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। আমাদের পোশাক আশাক এই ঐতিহ্যেরই অংশ। বাঙালি নারীর সৌন্দর্য ফুটে ওঠে এই শাড়িতেই, আর সেজন্যই তো শাড়ির সৌন্দর্যের কাছে হার মানে অন্য সব পোশাক। অনেকক্ষণ পর আমরা সেই বাঙালি নারীর সন্ধান পেয়েছি আপনার মধ্যে। আপনি যদি আমাদের ছবির মডেল হতেন আমরা খুবই উপকৃত হতাম। সেটা না হয় বুঝলাম, আপনাদের বৈশাখ প্রীতি দেখে ভালোই লাগলো, কিন্তু নববর্ষের পর দিনে তো সব চলে যায়। নববর্ষে এলেই আমরা শুধু বাঙালি হয়ে উঠবো, সেটা কিন্তু ঠিক না। বন্ধু তুই যাই কস না কেন, এবারের বৈশাখীর মেলাটা জমছে ভালো। সেটা তো সব সময় জমে, এটা আমগো প্রাণের মেলা। সারাদিন সবাই রমনার বটমূলে যায়, আনন্দ ফুর্তি করে, সুতরাং এটা একটা আনন্দের মেলায় পরিণত হয়। ওরে বেড়ারে, আমি ওই জমার কথা বলি নাই। এবারের মেলায় কিন্তু বিভিন্ন রকম প্যাকেজ আর অফারের শেষ নাই। নিত্য নতুন অফার, একটা চার একটা হিট। সেটা কিরকম? বিভিন্ন রিসোর্ট হোটেলের মধ্যে খাওয়ানোর প্যাকেজ আর অফারে ভরপুর। এই যে দেখ, বৈশাখী ব্রেকফাস্ট, বৈশাখী লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, বৈশাখী ডিনার। বাহ, বাংলা নববর্ষের কি অদ্ভুত বাংলা চর্চা! বৈশাখী ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এরা হচ্ছে মুখে বাঙালি। বৈশাখের 12টা না বাজা এরা ছাড়বো না। আরে খালি খাওয়া দাওয়া না তো বেটা, কেনাকাটা যাবি না? ওই দেখ ওইখানেও অফার, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বেড়াইতে যাবি সেখানেও অফার, ঢাকা টু কক্সবাজার স্পেশাল অফার। আবার কেউ কেউ লেখা রাখছে বৈশাখের ঝড় অফার। আর এই সব অফারই হইল বৈশাখী অফার 2017, মানে 2017। বৈশাখী অফার 2017? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। কিন্তু 2017 সালে তো কোনো বৈশাখ নাই। তোরে বলছে পয়লা বৈশাখ 14 এপ্রিল না? সবই ঠিক আছে, কিন্তু পয়লা বৈশাখ হইতেছে 1424-এ, 2017-তে না। কইতাছস বাংলা মাসের নাম আর হিসাব করতেছে ইংরেজি বছর ধরে। ওরে বন্ধু রে, এটা একটাও আমার কথা না, আমার কোনো হিসাব না। এই বৈশাখ উপলক্ষে বিভিন্ন মোবাইল কোম্পানি, হোটেল, রিসোর্ট মনে কর এরা নিজ দায়িত্বে রিফ্লেট বাইর করছে, পত্রিকায়ও দিছে, ফেসবুকেও দিছে। কিন্তু কথা হইতেছে ওরা কি পয়লা বৈশাখ উদযাপন করতেছে নাকি ইংরেজি নিউ ইয়ার পালন করতেছে, আমি ঠিক বুঝতেছি না। খালি নববর্ষ না রে, ওরা ভাষার মাসেও এই অপকর্মগুলা করে রে। বাংলা নববর্ষ উদযাপন করতে গিয়ে এইরকম ইংরেজি চর্চা করা মানে হচ্ছে কি বাংলা নববর্ষকে অসম্মান করা, বৈশাখকে অপমান করা। তাহলে কি আপা এখন আমাদের একটু সময় দিবেন? যেভাবে ধরেছেন তাতে তো আর না বলার উপায় নেই। আচ্ছা, এবার বলুন কোথায় বসতে হবে, নাকি আপনাদের ছবি আঁকা শেষ না হওয়া পর্যন্ত আমাকে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে? আরে না না আপা, আপনি বরং একটু দাঁড়ান, আমি এই পুরো পার্কে একটা চক্কর দিয়ে আসি, দেখি কোথাও কোনো বড় বট গাছ পাওয়া যায় কিনা। কেন, বট গাছ দিয়ে কি হবে? আরে কি বলছেন আপা, বট গাছের সাথে আমাদের পয়লা বৈশাখের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, আমি দেখে আসি। বটবৃক্ষ, এই বটবৃক্ষ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, লুটিয়ে পড়ে জটিল জটা, ঘন পাতায় গহন ঘটা, হেতায় হোতায় রবির ছটা, পুকুর ধারে বট। অনেকেই মনে করেন এই বটবৃক্ষের সঙ্গে এই মেলার একটা যোগাযোগ রয়েছে, নইলে আমতলা, জামতলা, নিমতলার চেয়ে বটতলার প্রতি সবার আকর্ষণ বেশি কেন? আসলে প্রাচীনকাল থেকেই বটবৃক্ষের ছায়াকে ঘিরে হাট, বাজার, মেলা, লোকগানের আসর বসে, জনসভা হয়। সাধু সন্ন্যাসী সহ ক্রান্ত পথিক সবার কাছেই বটবৃক্ষের কদর এবং আদর অনেক বেশি। আর বৈশাখে তো কথাই নেই। এবার আমরা কয়েকটি তারকা বটগাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। স্বনামখ্যাত এই বটগাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত। শুরুতেই রমনার বটমূল। রমনা, শাহবাগ মোড়, চারুকলা ইনস্টিটিউটের পুরো রাস্তা জুড়ে বৈশাখী মেলা বসলেও সবাই বলেন রমনার বটমূলের কথাই। মূল গানের আসরটিও বসে সেখানে। রমনার বটমূলের গাছটিকে বটগাছ হিসেবে জানলেও মূলত এটি হচ্ছে অশ্বত্থ গাছ। যদিও বট এবং অশ্বত্থ গাছ অনেকটা ঘনিষ্ঠ গোত্রের উদ্ভিদ, উপযুক্ত পরিবেশে এগুলো প্রায় 4 থেকে 500 বছর বাঁচতে পারে। রমনার এই বটবৃক্ষকে ঘিরে নববর্ষের সূচনা লগ্নে এমন প্রাণময় ও সার্বজনীন উৎসব বাঙালির জাতীয় জীবনে আর দ্বিতীয়টি নেই। এবার যে বটগাছটি দেখতে পাচ্ছেন এর নাম বনবিবির বটগাছ। সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের কাছাকাছি প্রায় 6 বিঘা জমির উপর অবস্থিত এই বনবিবির বটগাছ। এর শাখা প্রশাখা এতটাই বিস্তৃত, কোনটি যে প্রথম কাণ্ড তা বোঝা যায় না। ভক্তরা তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে বনবিবির স্মরণে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। সুপ্রিয় দর্শক, এবারে যে বটগাছটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, সেই গাছটিকে অনেকেই এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বটগাছ বলে জানেন। কেউ কেউ এই গাছটিকে বিশ্ব বট নামেও অভিহিত করেন। প্রাচীন এই বটগাছটি ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে 9 কিলোমিটার পূর্বে বেথুনি গ্রামের মৌজায় জন্ম হলেও সবার কাছে
সুইতলা মল্লিকপুরের বটবৃক্ষ হিসেবে পরিচিত। প্রায় ৩৩ বিঘা জমির উপর বিস্তৃত এই বৃক্ষটির ডালপালাগুলো বয়সের ভারে মাটিতে নুয়ে পড়েছে। বটগাছটির ৩৪৫টি ঝুড়ি মাটির সাথে যুক্ত এবং ৩৮টি ঝুলন্ত অবস্থায় রয়েছে। জনশ্রুতি আছে এখানকার এক কুমার বাড়ির কূপের গা বেয়ে গাছটির জন্ম। প্রতিদিন প্রকৃতি প্রেমিক অনেক দর্শনার্থী ভিড় জমায় এই বৃক্ষের নিচে। স্থানীয়দের মতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রাচীন এই বৃক্ষটিকে ঘিরে এই স্থানটি হতে পারে পর্যটকদের ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় স্থান। সারা পার্কে খুঁজে একটাও ভালো বট গাছ পাওয়া গেল না। বন্ধু, এখন কি করা যাবে? কোনো সমস্যা নেই আপা, আমরা এখানেই বসি। হ্যাঁ, পেছনে এমন ভাবে একটা বটগাছ এঁকে দিব মনে হবে যেন আপনি বটগাছের নিচেই বসে আছেন। ঠিক আছে? হ্যাঁ আমি যেভাবে বসে আছি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলবে চলবে। আপা একটা কথা কমু? জি বলেন, কোনো সাহায্য লাগবে? না, সবসময় তো আপনারা আমাকে সাহায্য করে, আজ সাহায্য নেব না, খালি এটা ধরেন। এটি কি? বাদাম। আপনারা দেখিয়া আমাকে মা বোনের চেহারা বাইসা উঠছে। আজকাল তো এইসব পোশাক খুব একটা দেখা যায় না, এই জন্য আপনার লেগা আমার এই সামান্য উপহার। শুভ নববর্ষ আপা। শুভ নববর্ষ? কি চাই? কিছু চাই না, সারা বছরই তো চাইছি, আজকে চাইতে না দিতেই আইছি। তার মানে তুমি আবার আমাকে কি দিবে? আপা, এই ভেজালের বাজারে আমরা তো সকলেই আসল খুঁজি। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই পয়লা বৈশাখের দিনে ভেজালটা একটু বেশি হয়, তাই আমি আইছি একদিনের জন্য হইলেও আপনার একটা আসল জিনিস খাওয়ানো। তুমিও আসল নকল বুঝো? শুনি, সেটা কি? আজকে এই দিনে সকলের প্রিয় খাবার পান্তা ভাত। পান্তা ভাতের আবার আসল নকলের কি আছে? এত কাহিনী না করে কি কইতে চাও সেটা কও। শোনেন ভাইজান, আজকে এই দিনে বেশিরভাগ পান্তাই হয়েছে ভেজাল। ওই গরম ভাতের মধ্যে পানি ঢালিয়া বরফ মিশিয়ে ঠান্ডা করিয়া কয় পান্তা ভাত, কিন্তু ওই ভাতের মধ্যে আসল পান্তার কোনো ঘেরানো পাওয়া যায় না, স্বাদও পাওয়া যায় না। সেই জন্য আমি আপনাকে লইয়া স্পেশালভাবে বানাইয়া এই পান্তা লইয়া আইছি। দেখছো নি কাণ্ডটা? এই পান্তা ভাতের আবার স্পেশাল কি? এই বছরের পয়লা দিন ঝামেলা করে না তো। যাও। না, আমি যাবো না, আপারে পান্তা না দিই আমি যাবো না। আমি তো গরিব মানুষ, বেশি আনতে পারি না, এই অ্যাকশন কি আনছি দুইজনে ভাগ করিয়ে খাইয়ে। শুভ নববর্ষ। আপা, আপনার কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ আপা, আমাদের কারণে আপনার অনেক সময় নষ্ট হলো। কে বললো আমার কষ্ট হচ্ছে? সত্যি বলতে কি, আপনাদের এই ছবি আঁকাটাকে আমি খুব উপভোগ করছি। আপনাদের চিন্তা ভাবনা বেশ সুন্দর। পয়লা বৈশাখ বাঙালির চেতনার কথা বলে। বৈশাখের মেলাকে বলা হয় প্রাণের মেলা। আমি আশা করব আপনাদের মধ্যে এই নববর্ষের চেতনা সবসময় থাকবে। আপা, আসলে আপনি ভালো বলে মন দিয়ে আমাদের ছবি আঁকাকে উপলব্ধি করছেন। আসলে আপা, আপনার সহযোগিতা পেয়ে আমরা এতটাই আনন্দিত যে আমাদের আনন্দে গান গেতে ইচ্ছে করছে। বছর ঘুরে এলো আবার প্রাণেরই বৈশাখ, ডুগডুগি আর মাদল বাজা
রাখিস চোখ স্বপ্ন দেখা হোক শুধু ভালোবাসায় থাকে পৃথিবীর যত সুখ নতুন দিনে রঙে সাজে আবার তোরা নাচ রে নানান রঙে স্বপ্ন বুনে নিজের মতো বাঁচ রে বাজে সুর বাজে ওই মেঘে বাজে ঢোল রং ধনু বাজে দেখো হাওয়ায় ওড়ে ঝুল ওই বাজে সুর বাজে ওই মেঘে বাজে ঢোল রং ধনু বাজে দেখো হাওয়ায় ওড়ে ঝুল বছর ঘুরে এলো আবার প্রাণেরই বৈশাখ ডুগডুগি আর মাদল বাজা দুঃখ উড়ে যা নতুন দিনে রঙিন সাজে আবার তোরা নাচ রে নানান রঙে স্বপ্ন বুনে নিজের মতো বাঁচ রে বাজে সুর বাজে ওই মেঘে বাজে ঢোল রং ধনু বাজে দেখো হাওয়ায় ওড়ে ঝুল ওই বাজে সুর বাজে ওই মেঘে বাজে ঢোল রং ধনু বাজে দেখো হাওয়ায় ওড়ে ঝুল ওই বাজে সুর বাজে ওই মেঘে বাজে ঢোল রং ধনু বাজে দেখো হাওয়ায় ওড়ে ঝুল আসলে আপা বট গাছ না পাইলেও এই গাছটার এমনভাবে আনছি যে দেখে কেউ বুঝতেই পারবে না। তবে বন্ধু, বট গাছ না পাওয়াটাই কিন্তু স্বাভাবিক না, কারণ অন্য সব গাছের মতো বট গাছ কিন্তু মানুষ লাগায় না, সেই জন্য অন্যান্য গাছের মতো বট গাছ কিন্তু এত বেশি দেখা যায় না। এই কথাটা কিন্তু ঠিক নয়। আমি এমন একজন লোককে চিনি যিনি 30 বছর ধরে বটগাছ লাগিয়ে চলেছেন। একটি জনপ্রিয় ভাওয়া গান রয়েছে যার কথা হলো বট বৃক্ষের ছায়া যেমন রে মোহর বন্ধুর মায়া তেমন রে। গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত শ্রান্ত প্রতীকের একটুখানি স্বস্তির নাম এই বটের ছায়া। অনেকের কাছে বটগাছ হলো জীব বৈচিত্র্যের আবাসিক হোটেল। এবার আমরা একজন বটগাছ প্রেমিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। পরিবেশ রক্ষা এবং বটগাছের প্রতি ভালোবাসার কারণে পাবনার ফরিদপুর উপজেলার ইদ্রিস আলী খান গত 33 বছর ধরে নিজ গ্রাম এবং আশেপাশের গ্রামে বটগাছ লাগিয়ে যাচ্ছেন। এলাকায় এই বটবৃক্ষ প্রেমী মানুষটির আরেক নাম বটবন্ধু। বটগাছকে যিনি ভালোবাসেন নিজের সন্তানের মতো। বটগাছের চারা নিয়ে পায়ে হেঁটে হেঁটে তিনি এলাকার রাস্তার দুপাশে, বিভিন্ন স্কুল কলেজের সামনে, কোনো খোলা জায়গায় রোপণ এবং পরিচর্যা করেন। দীর্ঘ 33 বছর তিনি অসংখ্য বটগাছ লাগিয়ে এই অঞ্চলের বিস্তীর্ণ জায়গা সবুজ করে তুলেছেন। ইদ্রিস আলীর পেশা কাপড় সেলাই করা। সপ্তাহে 2 দিন লুঙ্গি সেলাই করে যা পান তাই দিয়ে তিনি বটগাছের চারা লাগান এবং পরিচর্যা করেন। প্রয়োজনের তুলনায় আয় খুব সামান্য, তারপরেও তার এই বটগাছ লাগানো থেমে থাকেনি। বটগাছ প্রীতির নেশায় এখন পর্যন্ত বিয়ে বা সংসার পর্যন্ত করেননি ইদ্রিস আলী। মাত্র 4 বছর বয়সে তার বাবা মারা যায়। এরপর থেকে ভাইদের সংসারে মানুষ। 1975 সালে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ার পর আর লেখাপড়া করতে পারেননি। ইদ্রিস আলী যখন 18 থেকে 19 বছর বয়স, তখন থেকেই বাড়ির আশপাশে গাছ লাগানো শুরু করেন। এরপর উপজেলার বিভিন্ন গ্রাম, কবরস্থান, ঈদগাহ মাঠ ও সরকারি খালি জায়গায় যেখানে সুবিধা পেয়েছেন সেখানে গাছ লাগানো শুরু করেছেন। এ পর্যন্ত ইদ্রিস আলী কয়েক শত বটগাছ লাগিয়েছেন। আমি আসার পরের থেকে জেনেছি যে উনি বিদ্যালয়ের আশেপাশে যতগুলো গাছ ওনারই হাতে, এবং আমার পিছনে যে বট গাছটা দেখতে পাচ্ছেন এটা ওনারই অবদান। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। দর্শকদের উদ্দেশ্যে ইদ্রিস আলী বলেন, আমার একটি চাওয়া, কেউ যেন কোনো গাছ না কাটে এবং ডালপালা না কাটে। বৃক্ষ ছাড়া কোনো বাঁচার উপায় নাই। আসুন সবাই মিলে বেশি বেশি করে গাছ রোপণ করি। বটবন্ধু ইদ্রিস আলী কোনো কিছু পাওয়ার জন্য গাছ লাগান না, ভালো লাগে তাই গাছ লাগান। বটবৃক্ষের ছায়া সবাই চায়। মানুষের জন্য অন্তত একটু ছায়ার ব্যবস্থা যদি করতে পারে সেটাতেই তার আনন্দ। অনেকক্ষণ যাবত এভাবে বসে আছি, আমি কি একটু নড়াচড়া করতে পারি? হ্যাঁ আপা, আপনি নড়াচড়া করতে পারেন। আরে দোস্ত, তুমি কেমন আছো? তুমি এখানে কি করতেছো? ঘুমাচ্ছি, দেখতে পাচ্ছেন না ছবি আঁকছি। আচ্ছা, আমি তো আপনাকে চিনতেই পারছি না, আমি আবার আপনার দোস্ত হইলাম কি করে? এই বন্ধু, তুমি চেনো নাকি? দোস্ত তো ডাকলো তোমাকে, আমি চিনবো কি করে? আমিও তো সেটাই ভাবতেছি, দোস্ত কইলো কারে? আরে আমি তোমার ফ্রেন্ড, তুমি না চিনলেও আমি কিন্তু তোমারে ঠিক চিনতে পারছি। তুমি আমার ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা আসি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ।
আজকাল ফেসবুকের মাধ্যমে এত বন্ধুর ছড়াছড়ি, কে যে বন্ধু আর কে যে বন্ধু না সেটা বোঝাই মুশকিল। আরে দোস্ত কই যেতেছস? একটু দোকানে যাইতাছি। তুই কই যা? তোর কাছে যেতেছিলাম। যাক দেখা হয়ে গেল, এখন আর তোর বাসায় যেতে না। এই নে তোর কার্ড। কার্ড? বিয়ের কার্ড? আবার বিয়ে করতেছস নাকি? তোর 2-3 বার বিয়ে করার পাবলিকই আলাদা। আর তুই তো জানোস পয়লা বৈশাখ আমার জন্মদিন। আমার বউ এবার আমার জন্মদিনটা একটু অন্যভাবে পালন করতে চায়। আমার দায়িত্ব দিচ্ছে আমার সব বন্ধু বান্ধবকে খবর দিতে। এই যে কাটলে বেরিয়েছি। এত কার্ড কারে দিবি? বন্ধু বান্ধবকে দিমু। তোর তো সব মিলে বন্ধু বান্ধব 10-12 জন। এনে দি 100-এর উপরে কার্ড। অলরেডি শখানেক বিলি করছি, আর এগুলি আছে। খরচ কি? এত বন্ধু তোর? বিভিন্ন ধরনের বন্ধু আছে না, তুই কয়টার চিনবি? এই ধর ছোটবেলার বন্ধু, মানে বয়হুড ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড, আবার ধর অফিসিয়াল ফ্রেন্ড। এরপরে নতুন যোগ হয়েছে ফেসবুক ফ্রেন্ড। এই যেমন ধর তুই আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, আর হে হইল আমার ক্লোজ ফেসবুক ফ্রেন্ড। হে তোরে চিনে না, তুই হেরে চিনস না। বুঝতে আর কইতে হইব না। ওইখানে তো আবার ফ্রেন্ড লিস্ট মেলা বড়। এই 100 কার্ড দিয়ে পোষাবি কেমনে? এইটা তো আমিও চিন্তা করতেছি। তারপরে সবার ভিতর থেকে 22 যত জনের দেওয়া যায় আর কি। তুই কিন্তু আসবি ফ্রেন্ড। চেষ্টা করুম। আজকাল এত ফেসবুক ফ্রেন্ডের মধ্যে আমরা যে মনে রাখছস এই জন্য অনেক ধন্যবাদ। কারণ এই ডিজিটাল যুগে সবাই ফেসবুক ফ্রেন্ড লয়ে ব্যস্ত থাকে। এই যে তোর লগে আমার কতদিন পরে দেখা হইলো ক, আর ফেসবুকেও তো অত যোগাযোগ নাই। আসলে হচ্ছে কি বন্ধু, পুরান গলকে ফেসবুকে কথা কয়ে মজা নাই। পুরান গলকে সামনাসামনি ভালো, আর নতুন গলকে ফেসবুকেই মজা। দোস্ত দোস্ত দেখো দেখো দেখো, ভর দুপুরে কেমন সাহায্য পার্কে আসছে। আরে এমন পাউডার দিছে, মুখটা একটু সাদা বানায় ফেলেছে। ঠিক বলেছে দোস্ত। শুনেছি এখন শুধু চুল কাটা আর মেকআপ করতেই নাকি মেয়েরা পার্লারে যায় না। আমাদের দেশের মেয়েরা নাকি এখন শাড়ি পরতেও পার্লারে যায়। এবার বোঝো। আচ্ছা দোস্ত, হ্যাঁ তাহলে কি আমাদের আপাও কি পার্লার থেকে শাড়ি পরে আসছে নাকি? কথাটা ঠিক হলো, কিন্তু পুরোটা ঠিক নয়। সবাই কিন্তু শাড়ি পরতে পার্লারে যায় না। আপু আপু প্লিজ প্লিজ যা বলার একটু তাড়াতাড়ি বলেন, আমি কাজ করছি। মানে বলতে চাচ্ছেন যে আমার শিডিউলটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন না আপু প্লিজ। দেখেন না 1 বছর পর নববর্ষে সাজ সাজবো। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। আমার খুব ভালো লাগছে আপু, আমি খুব মজা পাচ্ছি। আপনার তো মজা লাগছে, কিন্তু 1 বছর পর আপনাদের বাঙালি সাজ দিতে আমার জান বেরিয়ে যাচ্ছে। সেই রাত 1টা থেকে শিডিউল দিচ্ছি, তাও কুলোতে পারছি না। আমি কিছু জানি না আপু, আমি আপনার পুরনো কাস্টমার, তো আমাকে আগে শিডিউল দিতে হবে প্লিজ প্লিজ প্লিজ। দেখেন আপা, আপনি তো আমার অবস্থাটা তো জানি। সারা জীবন ম্যানলি সাজ সেজেছি, হেয়ার স্টাইল করেছি। এখন তো পয়লা বৈশাখ, এসব সাজতেও পারবো না, আর হেয়ার স্টাইলটাও করতে হবে বাঙালিদের মতো। সারা বছর ইংরেজি বেশে থেকে একটা বছর বাঙালি সেজে লাভটা কি? এখানে লাভ লোকসানের বিষয় নয়, কোশ্চেন অফ প্রেস্টিজ। আমার সাজগুজে যদি একটু ভুল হয় তাহলে আমাকে অনেক ক্রিটিসিজমের সম্মুখীন হতে হবে, আর বিভিন্ন নিউজে আমাকে দেখাবে, তারপরে অনেকগুলো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হবে। সো বুঝতেই পারছেন আমার অবস্থাটা। কিন্তু আমি যে কি করব সেটাই তো বুঝতে পারছি না। অনেকে পয়লা বৈশাখের আগের রাতও সাজতে আসবে, দরকার হলে সারা রাত মেকআপ নিয়ে ওরা জেগে থাকবে ভোরবেলা মেলায় যাওয়ার জন্য। আপু আপনি তো জানেনই নববর্ষে একটু ভিড় হয়, তো লোক বাড়লেই তো পারেন। বলেন কি? আমি 12টার দল দিয়ে সাজাচ্ছি, তাও কুলোতে পারছি না। তবে সুবিধা হলো বেশিরভাগই শাড়ি পরানো আর খোপা বাঁধা কাস্টমার। বলেন কি? বাঙালি মেয়েরা শাড়ি পরতে জানে না? কেন, সবাই কি শাড়ি পরতে জানতে হবে নাকি? না, আপনাদের মতো যারা বাঙালি আছেন তাদের না জানলেও চলবে, কারণ শাড়ি পরাটা আপনাদের ফ্যাশন আর আমাদের ভূষণ। আপনারা লোক দেখাতে শাড়ি পরেন, আর আমরা বাঙালি রমণী হিসাবে শাড়িটা পরি। তাহলে এখানে এসেছেন কেন? কারেক্ট, কেন এসেছেন এখানে? কেন? আমার মেয়েটা পার্লার এসে খোপা বাঁধার শখ, ওর জন্য আসা, আমার নিজের জন্য নয়। এই যে আপা, আমাকে একটু ভুলবেন না, আমি সিরিয়ালে আছি। প্লিজ প্লিজ আপনারা একটু বসেন, 1 বছরের বাঙালি সাজ আপনাদেরকে আমি সাজিয়ে দেবো প্লিজ। কিরে, এত সহজ একটা জিনিস বাজাইতে পারতেছিস না? তুই কি ভাত খাস না নাকি? হ্যাঁ, এটা কি বাজানো কোনো ঘটনা হলো? দে আমার কাছে, দেখ কেমনে বাজাইতে হয়। কিরে, আমি নয় ভাত খাই না, তুই খাস কি? হ্যাঁ, দেখলে না পা কেমনে জবাব দিল। সেজন্যই কথাই বলে সবাইকে দিয়ে সব কাজ হয় না, এর জন্য চর্চা এবং সাধনার প্রয়োজন। এই পাতার বাঁশির ক্ষেত্রেও তাই, যার চর্চা আছে সেই বাজাতে পারে।
স্যার ছবি ঢাকা কি শেষ হয়েছে? আর কতক্ষণ লাগবো? কেন আমাদের ছবি আঁকা নিয়ে তোমার এত টেনশন কেন? আসলে হয়েছে কি স্যার, আপনার ছবি ঢাকা শেষ হলে একটু দেখতে চাইছিলাম আপনার ছবিটা কেমন আসছে। আশ্চর্য, তুমি তোমার ভিক্ষাবাদ দিয়ে এইটা দেখার জন্য বসে আছো? হ্যাঁ আছি, কারণ আজকে আমার আর ভিক্ষা করতে মন চাইতেছে না। কেন ভিক্ষা করতে মন চাইছে না কেন? কারণ আছে আপা, পয়লা বৈশাখ কত যখন শুনি আর তখনই মাসের মধ্যে বাংলা খাওয়া, বাংলা খাওয়া, শাড়ি পরা এইসব দিই। সারা বছর খবর নাই, ওদিন পান্তা খাওয়ানো ধুম পড়ে যায়। বর্ণামি আর কারে কয়? আপনাকে দেখে মনে হইতেছে আপনারা আসল বাঙালি, আপনাকে মধ্যে কোনো বর্ণামি নাই। জি 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 সালাম। এই প্রোডাকশন হিরো কই? মেকআপ রুমে গেছে। যাও ডেকে নিয়ে আসো। মেকআপ রুমে কি করে? সরি ভাই, সরি একটু ইয়েতে গেছে ওয়াশরুমে। এই মেয়ে আপনি এটা কি পরে আসছে? কি পরে আসছে মানে শার্ট পরে আসছি? আপনি কি আমাদের কৃষ্টি কালচার সব ধ্বংস করে দেবেন? শার্ট পরে আসছেন আপনি এই বৈশাখী নাটকের হিরো হইতে, পাঞ্জাবি পরে আসেন? আপনাকে মেয়ে কোনো কমন সেন্স নাই। যান 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 জলদি করে আসেন। আরে সেটা আমার আগে বলবেন না, 5 মিনিট ওয়েট করেন। বৈশাখীর নাটকে পাঞ্জাবি পরে আসতে হবে, এটা তাকে বইলা দিতে হবে। এ হইতে হিরো, হিরো কমন। হিরোইন রেডি? আপনি রেডি? হ্যাঁ আমি তো রেডি। নায়ক ছাড়া সিকোয়েন্স হবে কি করে? অন্তত ক্লোজ আপ গুলি তো শেষ করি। এই তো এই তো আইসা পড়ছে, আইসা পড়ছে। এই এই তুই শট শট, চান্স পাইলেই খালি ঘষাঘষি ঘষাঘষি। বাহ বাহ, সুন্দর সুন্দর। এখন কিন্তু পুরাই বাঙালি বাঙালি মনে হইতেছে। একটা পাঞ্জাবি পরে বাঙালি হয়ে গেলাম। হ্যাঁ দেখো না কত সুন্দর লাগতেছে। আমারে নাই পাঞ্জাবিতে সুন্দর লাগতেছে, কিন্তু আপনারে কেমন লাগতেছে? হাফ প্যান্ট একটা পরে, হাতা কাটা গেঞ্জি একটা গায়ে দিয়া নববর্ষের সাজ যেভাবে সাজছেন, আরে এর মধ্যে তো বাঙালির বউ খুঁজে পাচ্ছি না। ওই মেয়ে আমি কি আর্টিস্ট? আমার তো আর স্ক্রিনে দেখা যাবো না, দেখা গেলে না হয় পায়জামা পাঞ্জাবি পরতাম। ও তার মানে আপনি দেখেন না বাঙালি, মানে দেখানোর জন্য আপনি পাঞ্জাবি পরবেন? কথা কম কন, আজকে একেবারে আতুল হয়ে গেলেন। পর্দার পেছনে এরকম মেলা পোশাকি বাঙালি পাবেন, বেশিরভাগই লোক দেখেন না। তাছাড়া আজ রাতেই দেখবেন বিদেশের সিরিয়াল নিয়ে সব ব্যস্ত হয়ে পড়ছি। আপনার এই 10 মিনিটের নাটক দেখবই বা কয়জন? যাক হবে, আপনারা লাভ নাই, শুটিং করেন। আমার আবার 7টার মধ্যে এডিট করে জমা দিতে হইব, রাত 9টা অন ইয়ার। অ্যাকশন! কাট ইট! সাউন্ডে ডিস্টার্ব করতেছে, নয়েজ। চেক করো চেক করো। হ্যালো কোন, হ্যালো কোন। হ্যালো ভয়েস টেস্ট 1 2 3 4 5 6। এই যে ভাই নাটক করতেছেন পয়লা বৈশাখ নিয়ে, সবাইরে অনেক জ্ঞান দিলেন বাংলা বছর লইয়া, বাংলার ঐতিহ্য লইয়া। আর আপনি হাফ প্যান্ট একটা পয়রা কণ্ঠ পরীক্ষা করতেছেন ইংরেজি দিয়া, কারণটা কি? ইংলিশ না কইয়া তাহলে কি কমু? কইবেন কণ্ঠ পরীক্ষায় 1 2 3 4। শুধু সংখ্যা না, উনি কিন্তু সারাক্ষণ ইংরেজি বলছে। অ্যাকশন, কাট, রেডি, ক্যামেরা, ক্লোজ আপ, আরো কত কি। সেই জন্য 1 2 3 বাংলা সংখ্যা দিয়ে শুরু করেন। আমাগো টোটাল সিস্টেমে গন্ডগোল। একদিন বাংলা সংখ্যা গুনা কি হইব? শোনেন, ওই একদিন কইরাই কিন্তু প্রতিদিন হবে। 1 2 ঠিক না হইলে 100 হবে কেমনে? সেই জন্যই বলি চর্চা করেন, ভয়েস টেস্ট না বইলা বলেন কণ্ঠ পরীক্ষা। চাচা আমার মনে হয় কণ্ঠ পরীক্ষা না করে সবারই অন্তর পরীক্ষা করা উচিত। অন্তরে যদি ঠিক না থাকে তাহলে আমরা কোনোদিনই ঠিক হবো না। আপা গান শুনবেন? গান? কার গান? আমার গান। বেশ ভালো তো, আপনি ছবি আঁকেন আবার গানও গাইতে পারেন, অনেক গুণ তো আপনার। আপা গানটা কি গাইবো? অবশ্যই গাইবেন। ওরে আদরের ভাই বন্ধু জনা, তুই থাম, আপাকে আমি গান শোনাই। আপা শোনাবো? আপনি আবার গান জানেন নাকি? জানি, তবে আজকে আমি আমার গান শোনাবো না, আপনাকে এমন একজনের গান শোনাবো, শুনলে মনটা জুড়িয়ে যাবে। মাঝি বাইয়া যাও রে অহকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অহকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। বিনা কাষ্টের নৌকা খানি
মাঝখানে তার গুড়া ভেন্না কাষ্টের নৌকা খানি মাঝখানে তার গুড়া নৌকা হারাগার থাইকা পাশায় গেলে আগার থাইকা পাশায় গেলে তলুই যাবে কইয়ার মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অহকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে শিক্ষা না হইতে আগে করছো বিয়া দীক্ষা শিক্ষা না হইতে আগে করছো বিয়া তুমি বিনে কতে গোলাম হইলে বিনে কতে গোলাম হইলে গাছের টাকা দিয়ার মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অহকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে বিদেশে বিপাকে যারো বেটা মারা যায় বিদেশে বিপাকে যারো বেটা মারা যায় পাড়া পড়শি না জানিয়ে পাড়া পড়শি না জানিয়ে জানে তার মায়ুর মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অহকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে আপা ছবি শেষ আপা আপনি সামনে যেমন ছবি তো তেমন সুন্দর সত্যি অসাধারণ হয়েছে ধন্যবাদ আপনাকে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর ছবি হবে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কি আপনারা তো ছবি আঁকার একটা পাঠশালা করতে পারেন শিশুরা এখানে এসে ছবি আঁকা শিখবে অন্তত কিছুটা সময়ের জন্য হলো মোবাইল ল্যাপটপ কম্পিউটার আইপ্যাড এসব প্রযুক্তি থেকে ওরা দূরে থাকবে আর আপনাদের ছবির মাধ্যমে ওরা জানবে আমাদের দেশ সংস্কৃতি ও আমাদের ঐতিহ্যকে তাছাড়া আজকাল তো অনেকে বিভিন্নভাবে এসব কাজ করছে বাদুষী মহিনা 9 বছর বয়সে কলের গানে প্রথম গান শোনেন। পরবর্তীতে বিদ্রোহী কবি কাজী নজরুলের গান, কবিতা ও জীবনের কথা পড়ে উদ্বুদ্ধ হয়েছিলেন রংপুরের হারুন মাস্টার। বর্তমানে খলিয়া গঞ্জিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সঙ্গীত প্রেমিক হারুন মাস্টার সবসময় ভাবতেন যেভাবেই পারেন সারা জীবন সঙ্গীত চর্চায় কাজ করে যাবেন, সুস্থ ধারার সঙ্গীত চর্চা করবেন এবং অন্যদেরও উৎসাহিত করবেন। সিদ্ধান্ত নিলেন নিজ খরচে গ্রামের দুস্থ, অসহায়, অনাথ, ভূমিহীন, ক্ষেতমজুর পরিবারের শিশুদের নিয়ে এসে তালিম দেবেন লোকসঙ্গীত। যাদের ঘরে খাবার নেই, বাবা মার সাথে যাদের কাজ করতে হয় মাঠে, তাদের শেখাবেন লোকসঙ্গীত, জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া গান। এতে আমাদের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি, আর তা না হলে একসময় হারিয়ে যাবে আমাদের হাজার বছরের সংস্কৃতি। এই ইচ্ছে নিয়ে কাজ করতে গিয়ে তিনি মুখোমুখি হন ব্যাপক প্রতিকূলতার। তারপরেও হাল ছাড়েননি হারুন মাস্টার।
একসময় তিনি এসব মানুষকে বোঝাতে সক্ষম হন। গ্রামের মাঠে ঘাটে বেড়ানো সহায় সম্বলহীন অসহায় শিশুদের ধরে নিয়ে এসে শুরু করলেন পথ চলা। এভাবে বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেমেয়েদের সংগ্রহ করে নিজ উদ্যোগে তাদের গান শেখান, আর এজন্য কোনো সম্মানী গ্রহণ করেন না। এসব শিশুদের তিনি যে শুধু সঙ্গীত শেখাচ্ছেন তা কিন্তু নয়, সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি এদের অনেকেরই স্কুলে পড়াশোনা করাবার দায়িত্ব নিয়েছেন। যারা অত্যন্ত অসচ্ছল তাদের কজনকে নিজের বাড়িতেই একটি কক্ষে রেখে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত শিক্ষা দিয়ে থাকেন। শুধু তাই নয়, তাদের ভরণ পোষণের দায়িত্বও নিয়েছেন হারুন মাস্টার। কিন্তু সংকটে পড়েন অর্থের জোগান নিয়ে। সিদ্ধান্ত নেন প্রাইভেট পড়িয়ে টাকা রোজগার করবেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রাইভেট পড়ানো শুরু করেন এবং প্রাইভেট পড়িয়ে যে টাকা পান সেই টাকা ব্যয় করেন শিশুদের ভরণ পোষণের কাজে। আর এই অসাধ্য মহৎ কাজটি তিনি শুরু করেন বিগত ৭৩ সাল থেকে। এই দীর্ঘ সময়ে নিজ খরচে এ পর্যন্ত প্রায় ৪০০ জনকে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত শিক্ষা দিয়েছেন তিনি, যারা পরবর্তীতে দেশ বিদেশে সঙ্গীত পরিবেশন করে সুনাম অর্জন করেছেন। আমরা তার কাছে সঙ্গীত শিখে পাশাপাশি লেখাপড়া শিখে বিভিন্ন দেশ সফর করেছি, যেমন জাপান, থাইল্যান্ড, চীন। স্যার যদি আমাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে সঙ্গীত লেখাপড়া না শেখাতেও, তাহলে আমরা আজকে দেশ বিদেশ এবং এই সঙ্গীত নিয়ে কাজ করতে পারতাম না। আমি মোহাম্মদ রিফাত হোসেন, ছোটোবেলা থেকে স্যারের পৃষ্ঠপোষকতায় সঙ্গীত এবং লেখাপড়া করে আসছি এবং এখন পর্যন্ত তার সহযোগিতায় রংপুর সরকারি কলেজে বিএ অনার্স পড়ছি। সবার প্রিয় হারুন মাস্টার অক্লান্ত পরিশ্রমে রংপুরের খলিয়া গঞ্জিপুর এলাকায় কচিকণ্ঠের আসর নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। এর মাধ্যমেই তিনি এই মহৎ কাজ চালিয়ে যাচ্ছেন। এসব করে তার কি লাভ জানতে চাইলে হারুন মাস্টার বলেন, আমি সঙ্গীতকে খুব ভালোবাসি। আর আমাদের দেশ থেকে আজকে আমাদের দেশীয় সঙ্গীত, বিশেষ করে ভাওয়াইয়া, পল্লীগীতি, এগুলো হারিয়ে যাচ্ছে। আমার এই সঙ্গীতগুলো যেন কখনো হারিয়ে না যায়, সেজন্যই আমি অবহেলিত শিশুদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে গান শেখা এবং পাশাপাশি লেখাপড়ার শেখারও দায়িত্ব নিই। আজ ৩৫ বছর যাবত আমি এইভাবেই এই গান শেখার কাজটি চালিয়ে যাচ্ছি। আমার দেশে যেন আমাদের দেশীয় সঙ্গীতটাকে ছড়িয়ে দিতে পারি, ভাওয়াইয়া গানের সুর যেন সবার কাছে পৌঁছে দিতে পারি, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে চাওয়া এবং পাওয়া। আজ আপনাদের সাথে সময় কাটাতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আসলে নববর্ষের চেতনার মানে হলো দেশকে ভালোবাসা, দেশের মাটিকে ভালোবাসা। আমাদের প্রতিটি দিনই হওয়া উচিত নববর্ষের দিন। আসলে আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই আমরা আমাদের কাজে উৎসাহ খুঁজে পাই। ধন্যবাদ আপা। যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? না মানে আমাদের ছবি আঁকার পাঠশালাটা আপনাকে দিয়ে উদ্বোধন করাতে চাই, যদি আপনি অনুমতি দেন। অবশ্যই, আমিও আপনাদের সাথে থাকতে পারলে খুশি হব। আচ্ছা আপা, আপনি কি বিবাহিতা? কেন? না মানে আমার মা অনেক দিন থেকে আপনার মতো একজন মেয়ে খুঁজছিলেন আমার জন্য। আরে বেটা, জিজ্ঞেস করলাম আমি আর বললা তুমি। সবার জন্য শুভকামনা। শুভ হোক নববর্ষ।